আমার নাম বাইজিদ। আমি নারায়ণগঞ্জে থাকি। আমি আমার জানা একটি ঘটনা শেয়ার করব। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার শিক্ষকের সাথে। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি সময়। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক, এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন, গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ আছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলায় কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থাও খারাপ ছিল। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারের জরুরি কাজে ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। তার একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন তার ঘড়ির দিকে তাকান না। তেমনই অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাহিরের যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে তাকে আজ রাতটা থেকে যেতে বললেন। তিনি হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গুছাতে হবে। ঝড় থামল রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার বনের কাছে চলে এলেন। ছাড়া বন, মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছাড়া বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলা আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে শরীরটা বেশ ভারী হয়ে গেল। যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা মাটির গন্ধ। তিনি খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিচ্ছে। চারিদিক মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন। আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখ দুটো সাদা। তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। তিনি আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন তিনি। পেছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে তার মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে, আর
অর্ধেক বাহিরে, তার দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। স্যার তখন একেবারে সাহস হারিয়ে ফেললেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে তাকে ক্ষত বিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়া মূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে তার দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনের কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, তা বলে বোঝানো যাবে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই তার। যখন জ্ঞান ফিরেছে তখন তিনি নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলেই নিজের গ্রামে চলে যায়। বর্ষাকাল। আমি ও আমার চাচা রাত আনুমানিক 10টার সময় মাছ ধরতে বের হয়েছিলাম। আমাদের সাথে ছিল নৌকা আর কোচ। আমরা আমাদের রূপসা নদী সংলগ্ন বাইশখালীর বিলে যাই। আগেই বলে রাখি, আমাদের এই বিল আগে থেকে অভিশপ্ত বলে পরিচিত। আমরা মাছ ধরার জন্য বের হয়ে যাই। মাছ খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসি, কিন্তু সেদিন কেন জানি না আমরা মাছ পাচ্ছিলামই না। তখন একজন জেলের সাথে আমাদের দেখা হয়। সেও আমাদের একই কথা বলে যে সেও আজ মাছ পাচ্ছে না। সে আমাদের বলে যে একটা জায়গা আছে যেখানে অনেক মাছ পাওয়া যায়। এই জায়গাটা হলো বিল রেখে আরো সামনে গিয়ে বায়ে মোড় নিতে হয়। আমরা গেলাম তার সাথে। অনেক সময় পরে সেখানে গিয়ে পৌঁছাই। জাল পেতে দেখি আসলেই অনেক মাছ পাওয়া যাচ্ছে এখানে। আমাদের সাথে যিনি আসেন সেও অনেক মাছ পাচ্ছে বলে। এভাবে তার সাথে অনেক কথা হতে থাকে। সে বলে এখান থেকে কিছু দূরেই তার বাসা। অনেক সময় পর আমি মাছ দেখার জন্য নৌকার পাটাতনে আসি, কিন্তু সেখানে যেয়ে দেখি অদ্ভুত ব্যাপার। আমরা না হলেও গত 2 ঘন্টা ধরে মাছ ধরছি, কিন্তু সেখানে সব মাছের 1 ভাগ মাছও নেই। তখন আমি আমার চাচাকে ডাক দিয়ে দেখাই। আমার চাচাও অনেক অবাক হয়। এ কথা ওই জেলেকে বলতে গেলে দেখি সে এখানে নেই। এটা আমাদের অনেক অবাক লাগে। চারপাশে তাকিয়ে দেখি কোথাও সে নেই, অথচ এই অল্প সময়ে সে কোথায় যাবে? আমরা তখন বুঝতে পারি আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না। আমরা তখন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। তখন আমার চাচার নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তখন পিছন থেকে আমার দাদার গলায় কি জানি ডাক দেয়, অথচ আমার দাদা মারা গেছেন 3 বছর আগে। পেছনে তাকিয়ে দেখি যে একটা লাইট বসানো নৌকা আমাদের দিকে আসছে। তখন আমার চাচা বলে, দোয়া পড়ো। আমি দোয়া পড়তে থাকি আর আরেকটি বৈঠা ধরি। কিছু সময়ের মধ্যে আমরা আমাদের ঘাটে পৌঁছাই। কেন জানি না আমাদের যেতে যতক্ষণ লাগে তার থেকে অনেক সময় কম লেগেছিল। আমরা নৌকা থেকে নেমে মাছের ব্যাগ নিয়ে বাসার দিকে দৌড় দিই। বাসায় আসার পর সবাই আমাদের উপর হামলে পড়ে। তারা বলে আমরা নাকি গত 2 দিন ধরে বাসায় আসি না। তারা সবাই বলতে থাকে আমরা কোথায় ছিলাম এই 2 দিন। আমরা বললাম আমরা তো 4 ঘন্টা আগে গিয়েছিলাম। আমরা যখন মাছ দেখাতে যাই তখন দেখি থলের ভিতরে শুধু একটা জাল রয়েছে। আরও একটা কথা, নৌকা নাকি আজ বিকেলবেলা আমার এক ভাই ঘেরে নিয়ে গিয়েছে।
আমরা ছিলাম না, কিন্তু আমাদের নৌকা ছিল ঘাটে। তাহলে আমরা আসলাম কিসে? সকালে সেই জেলের দেওয়া ঠিকানা অনুযায়ী তারা বাসায় গেলে তার বউ বলে সে 3 মাস আগে মারা গেছে মাছ ধরতে যেয়ে ওইখানেই। তারপর আমরা একটা হুজুরের কাছে গেলে সে আমাদেরকে পানি পড়া দেয় আর রাতে মাছ ধরতে যেতে নিষেধ করে। কিন্তু এই ঘটনার মূল কারণ জানা যায়নি। তারপর থেকে আমরা আর মাছ ধরতে যাই না। এরপর আমাদের আর কোনো সমস্যাও হয়নি। কিছু কথা বলবো যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান, তো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হয়। যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় বা বাঁশঝাড়, তাল গাছ, বট গাছ, সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে একা কখনো যাবেন না, এবং একা গেলেও বাসার ছাদের একদমই পাশে বা কোনায় ঘেঁষে কখনো দাঁড়াবেন না। আপনার পাশে যদি দাঁড়ান, হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। হয়তো বা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই, কিন্তু যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু আচমকা একটা ঝড়ে বাতাস হতেই পারে। আর এরকমটা অনেক ঘটনাই ঘটেছে।